সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। লকডাউনের কারণে সবাই বাড়ি চলে গেছেন, অনেকে রাজশাহীতে থাকতে পারেন, তারপরেও যেখানে থাকেন ভালো আছেন, সুস্থ আছেন, এই শুভকামনা থাকবে। আমাদের মাথায় রাখতে হবে, আপনারা বাসায় থাকেন, মেসে থাকেন, রাজশাহীতে থাকেন, গাছতলায় থাকেন আর ফুটপাতে থাকেন, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে শিক্ষার্থী যেখানেই যাবে সেখানেই পড়াশোনা ঠিক রেখেই তার অন্য কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাবে। গতকাল মেডিকেলের ফলাফল হয়েছে, মেডিকেলের ফলাফলে রাজশাহীর শিক্ষার্থীরা কি পরিমাণ এগিয়ে গেছে সেটা আপনাদেরকে বলা বাহুল্য। সুতরাং কবে কলেজ খুলবে, কবে পরীক্ষা হবে, এই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে যে আপনাকে অটো পাস দিবে না, বিশ্ববিদ্যালয়ে আপনার মাথায় যদি প্রয়োজনীয় রসদ না থাকে তাহলে যে আপনাকে নিবে না, বিশ্ববিদ্যালয়ে যে আসলে মেধাবী শিক্ষার্থীদেরকে নেয় না, আগ্রহী শিক্ষার্থী ছাড়া, এই বিষয়টা গত দিনের ফলাফল আবারও স্মরণ করিয়ে দিয়েছে। সুতরাং আপনাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানেই থাকেন পড়াশোনার সাথেই থাকুন এবং পড়াশোনাকে ঠিক রেখে সকল কাজ করুন। অফলাইন কার্যক্রম অনলাইন কার্যক্রমের মধ্যে অনেক ফারাক আছে। অফলাইন এবং অনলাইন কখনোই অফলাইনে পরিপূর্ণ যে ফ্লেভার, যে স্বাদ, যে তৃপ্তি সেটা দিতে না পারলেও আপনার পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও প্রেরণা, ব্যবস্থাপনার ভাষায় প্রেরণা যাকে বলা হয়, সেটা আমরা আসলে ইংলিশে বলি মোটিভেশন, এই মোটিভেশনটা আপনাদেরকে দেবে। আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো যে অনলাইনের এই ভিডিওগুলো আপনারা আমার শব্দ শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্টভাবে লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা, এর উপর ভিত্তি করে আসলে ভিডিওগুলো করা হবে। এই গ্রুপে বিজ্ঞান বিভাগ আছে, মানবিক বিভাগ আছে, ব্যবসা শাখা আছে। সুতরাং অ্যাকাউন্টিংয়ের ভিডিও দিয়ে শুরু করলেও একটু পরে আপনারা ইংলিশের ভিডিও পাবেন এবং আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আপনারা পরিপূর্ণভাবে কথাগুলো বুঝছেন কিনা, লেখা বুঝতে পারছেন কিনা, তার উপর ভিত্তি করে আমরা আপনাদের ব্যাচ আলাদা করে দিয়ে আমাদের মূল যে ক্লাস কার্যক্রম সেটা চালু করব। তো যাই হোক, আমরা অ্যাকাউন্টিং নিয়ে কথা বলি কিছুক্ষণ, এবং যারা অন্য বিভাগে পড়েন তারাও আজকে কিছুটা অ্যাকাউন্টিং নিয়ে আপনারা ভিডিওটা দেখবেন। তাহলে অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান কেন পড়বো, এটা একটা মৌলিক বিষয়। যেমনটা ফিজিক্স কেন পড়বো, রসায়ন কেন পড়বো, বাংলা কেন পড়বো, ঠিক একইভাবে অ্যাকাউন্টিং কেন পড়বো। বিজ্ঞান বিভাগেরই হন, ব্যবসা শাখারই হন আর মানবিক বিভাগেরই হন, সবাই সংসার করবেন এক সময়। সুতরাং অ্যাকাউন্টিং অনেক বেশি সংসার বান্ধব। কেন? হিসাব ছাড়া তো বউকে খাওয়াইতে পারবেন না। সুতরাং অ্যাকাউন্টিং বিষয় নিয়ে আপনাদেরকে জানাটা দরকার। যাই হোক, হিসাব বিজ্ঞান কেন পড়ব? তাও একটা রিক্সা চালকও হিসাব বিজ্ঞান বুঝে, একটা হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বুঝে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বুঝে, সবাই আসলে মুচি থেকে শুরু করে মেথর সবাই কিন্তু হিসাব বিজ্ঞান বুঝে। অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী হয়ে আপনি কিভাবে হিসাব বিজ্ঞানটা বুঝলেন সেটাই গুরুত্বপূর্ণ, এবং তার উপরেই আসলে হিসাব বিজ্ঞান কেন পড়বো এটা নির্ভর করে। তো যাই হোক, ধরে নেন আপনার কাছে 50,000 টাকা অলস টাকা হিসেবে পড়ে আছে। এখন 50,000 টাকা দিয়ে তো আপনি তো কোনো ব্যবসা করার জন্য ব্যবসা করতে পারেন, কিন্তু ব্যবসা করতে চাচ্ছেন না, এত অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে আপনার ভালো লাগছে না। তাহলে আপনি কি করবেন? 50,000 টাকা ফেলে রাখবেন। তাহলে ফেলে রাখবেন কেন? ফেলে রাখলে তো আসলে আপনি অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী হলেন না। কেন? শায়েস্তা খাঁর আমলে, আপনাদের ঠিকই জানেন, শায়েস্তা খাঁ আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। বর্তমান সময়ে আপনি দোকানে যেয়ে যদি বলেন, তারপরে আবার লকডাউনের সময়, ভাই 1 টাকার চাল দেন, চাল তো দিবে না, বরং ঝাঁটা দিয়ে আপনার থলে ভরে দিবে, সমস্যা নাই। সুতরাং শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় ভালো করে বুঝি, 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। সেই 1 টাকায় 8 মণ চালকে, এই 8 মণ চালের আজকে বাজার মূল্য ধরে নেন মিনিমাম প্লাস মাইনাস 20,000 টাকা। তাহলে আজকের 20,000 টাকা
কালকের 20,000 টাকা সমান অবশ্যই নয়। আগের যেমন 1 টাকা যেমন আজকের 20,000 টাকা, সুতরাং আজকের 20,000 টাকা 6 মাস পরে 20,000 টাকা কখনোই সমান নয়। সময় পরিবর্তনের সাথে সাথে আসলে টাকার মান কমে যায়, টাকার অনেক রদবদল ঘটে, তার উপরে আসলে অর্থের সময় মূল্য নির্ভর করে। সুতরাং দ্য ভ্যালু অফ মানি উইল চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এটাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। সময় পরিবর্তনের সাথে সাথে আসলে অর্থের মূল্যটা পরিবর্তিত হয়। যেমনটা পরিবর্তিত হয়েছে 1 টাকা পরিবর্তিত হয়ে আজকে প্লাস মাইনাস 20,000 টাকা হয়েছে। যেমন আপনাদের ঠিকই মনে আছে 58 বছর ইতিহাসে বাংলাদেশে যেই বছর লবণের উৎপাদন সবচেয়ে বেশি হলো, তখন গুজব ছড়াইলো যে লবণের দাম বেড়ে যাবে, তাই 80 টাকা কেজিতে লবণ কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়লো এবং পুলিশ দিয়ে আসলে এটা সামাল দিতে হলো। আসলে কি তাই? সুতরাং বিকালবেলার যে 80 টাকা পরের দিন সকালবেলা সেটাই আবার 20 টাকা হয়ে গেছে। তাহলে গত দিনের 80 টাকা পরের দিনে 20 টাকাও হতে পারে, বা সকালের 20 টাকা বিকালবেলা 80 টাকাও হয়ে যেতে পারে। তাহলে আপনি যদি 50,000 টাকাটা নিজের কাছে রেখে দেন, তাহলে 6 মাস পর আসলে তার ভ্যালু 50,000 নয়, এটা কিন্তু কমে যাবে। তাহলে আমরা কি করব? যদি ব্যবসাটা না করি, তাহলে আমরা যেটা করব সেটা হলো এই টাকা আমরা বিনিয়োগ করতে পারি। তো বর্তমানে বিনিয়োগ করার জন্য একটা জনপ্রিয় মাধ্যমটা কি? শেয়ার বাজার। তাহলে শেয়ার বাজার, তাহলে শেয়ার বাজার বিনিয়োগ কেমনে করব? ব্যবসা শাখার শিক্ষার্থীরাও ভালো বোঝেন এবং সব শাখার শিক্ষার্থীরা আসলে বোঝেন, যারা কোম্পানির শেয়ার ক্রয় করে তারাই আসলে সেই কোম্পানির মালিক। তার মানে একটা কোম্পানি ধরে নেন স্কয়ার লিমিটেড, সবাই নামটা জানেন। কারণ স্কয়ার লিমিটেড কোম্পানির মূলধনের পরিমাণ 5,000 কোটি। এখন এই 5,000 কোটি টাকা মনে করেন 5 লক্ষ শেয়ারে বিভক্ত, 5 লক্ষ শেয়ারে বিভক্ত। লক্ষ বানানটা কিন্তু যখন লাখ, 100, 1000, তখন জফলা দিয়ে দিলেই কিন্তু আপনি বাস খাবেন, তখন হয়ে যাবে এম। তাহলে আমাদের কি লিখতে হবে? লক্ষ, জফলা হবে না। তাহলে 5 লক্ষ শেয়ারে বিভক্ত। তাহলে এক শেয়ারের মূল্য কত? 5,000 কোটিকে আপনি 5 লাখ দিয়ে ভাগ করবেন, তাহলে এক শেয়ারের মূল্য পাবেন। তাহলে আপনি যদি একটা শেয়ারের মালিক হন, তাহলে কোম্পানির আপনি 5 লক্ষ ভাগের 1 ভাগের মালিক। তাহলে আপনারা এই টাকা দিয়ে শেয়ার ক্রয় করতে পারেন। মনোযোগ, তাহলে 50,000 টাকা দিয়ে ধরেন আপনি একটা কোম্পানির শেয়ার ক্রয় করবেন। তাহলে আপনার জন্য শেয়ার বাজারে শেয়ার ক্রয় করার জন্য বেশ কিছু কোম্পানি অফার করবে। ধরে নেন আপনি শেয়ার ক্রয় করার জন্য শেয়ার মার্কেটে সার্চ করলেন এবং সেখানে দেখলেন যে আপনি 4টা কোম্পানিতে শেয়ার ক্রয় করতে পারেন। এই 4টা কোম্পানির প্রথমটা মনে করেন 2019 সালে তাদের আর্থিক বিবরণী দেখলেন, অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ 19 সালে এই কোম্পানি তাদের লেনদেনের পরিমাণ কেমন ছিল, তাদের লাভ কেমন হয়েছে, সামগ্রিক অবস্থাটা কি। একটা কোম্পানির সারা বছরের আয়না স্বরূপ যত আর্থিক লেনদেন সংক্রান্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলি আসলে বার্ষিক প্রতিবেদন আকারে প্রত্যেকটা কোম্পানিকে প্রকাশ করতে হয়। কার জন্য? শেয়ার হোল্ডারদের জন্য। শুধু শেয়ার হোল্ডার না, গোটা পৃথিবীর সবার জন্য যারা ওই কোম্পানি সম্পর্কে জানতে চায়। 2019 সালে দেখলেন যে এ কোম্পানি 38% মুনাফা অর্জন করেছে, বি কোম্পানি 33% মুনাফা অর্জন করেছে, সি কোম্পানি 15% মুনাফা অর্জন করেছে, ডি কোম্পানি 3% মুনাফা অর্জন করেছে। এখন যদি বলা হয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মানবিক বিভাগের শিক্ষার্থী, এমনকি ব্যবসায় শাখার শিক্ষার্থী, সবাইকে যদি বলা হয় যে এই 4টা কোম্পানির মধ্যে কোন কোম্পানির শেয়ারটা আপনি ক্রয় করবেন, তাহলে যদি মুসিকেও বলা হয় যে কিনা স্যান্ডেলের ডাক্তার, তাকেও যদি বলা হয়, সে কি বলবে? সে কি কখনো কি 38%কে বাদ দিয়ে 3% সিলেক্ট করবে? অবশ্যই করবে না। রিক্সা চালককে বললে সে কি করবে? 38% সেটাকে 3% নেবে? কখনোই নেবে না। সুতরাং
রিক্সা চালকই কি 38%ই চুজ করবে? মুসিও কি 38%? আপনি বিজ্ঞান বিভাগের রাজশাহী বোর্ডের নামকরা শিক্ষার্থী হলেও কি আপনি কি 3% করবেন নাকি? অবশ্যই 38%। মানবিক বিভাগের যে কিনা সবচেয়ে দুর্বল ছাত্র, তাকেও যদি বলা হয় তোমার জন্য কোন কোম্পানির শেয়ারটা ভালো, তাহলে সেও বলবে কি 38%। ব্যবসা শাখার শিক্ষার্থীকেও যদি বলা হয় কত পার্সেন্ট, মানে কোন কোম্পানি শেয়ারটা আপনার জন্য ভালো, তাহলে সে যদি বলে 38%, তাহলেই সে আসলে ব্যবসা শাখা পড়ার যোগ্যতা হারালো। মনোযোগ, সে যদি বলে 38% এবং এ কোম্পানির সবচেয়ে ভালো, তাহলে সে ব্যবসায় শিক্ষা পড়ার যোগ্যতা হারালো, তার আসলে ব্যবসা পড়ার কোনো প্রাথমিক জ্ঞানই নেই। এই জায়গাতেই আসলে একজন মুচি, একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, একজন মানবিক বিভাগের শিক্ষার্থীর সাথে বা থেকে ব্যবসা শাখার শিক্ষার্থীর পার্থক্য। ব্যবসা শাখার শিক্ষার্থীর কোনো বলার অধিকার নেই যে এই কোম্পানির শেয়ারটা সবচেয়ে ভালো। কেন বলার অধিকারটা নেই? কারণ হলো, চেহারা দেখেই যদি কোনো মেয়েকে ভালো লেগে যায়, তাহলে তাকে যদি পছন্দ করে, দেখা গেল সে একটা মাক্কাল ফল, সংসার টিকবে, তাহলে তার অতীতটাও একটু দেখতে হয়, এটাই নিয়ম। তাহলে ব্যবসা শাখার শিক্ষার্থী যদি হয়, তাহলে সে বলবে কোন কোম্পানির শেয়ারটা আসলে যে ভালো সেটা আমি 2019 সালের চেহারা দেখা বুঝতে পারবো না। তাহলে সে বিগত কয়েক বছরের রেকর্ড জানতে চাইবে। দেখা গেল যে 2018, 2017 এবং 2016 সালে তারা রিপোর্টগুলো দেখলো। ব্যবসা শাখার শিক্ষার্থী সে জানতে চাইলো যে আমি 18, 17, 16 সালের রিপোর্ট জানতে চাই। তো সেখানে দেখা গেল 2018 সালে এ কোম্পানি সে 42% লাভ করেছে, বি কোম্পানি লাভ করেছিল 35%, সি কোম্পানি লাভ করেছে 20% এবং ডি কোম্পানি লস করেছে 5%। 2017 সালে এ কোম্পানি লাভ করেছিল 47%, বি কোম্পানি লাভ করেছিল 43%, সি কোম্পানি লাভ করেছে 12% এবং ডি কোম্পানির লস ছিল 17%। 2016 সালে এসে এ কোম্পানির প্রফিট ছিল 52%, বি কোম্পানির প্রফিট 49%, সি কোম্পানির প্রফিট ছিল 28% এবং ডি কোম্পানির প্রফিট ছিল -28%, মানে মাইনাস মানে কি লস করেছে। তাহলে আপনারা যারা সায়েন্সের শিক্ষার্থী হন, মানবিক বিভাগের শিক্ষার্থী হন বা ব্যবসা শাখার শিক্ষার্থী হন, গণিতে অন্তত আপনারা বাস্তব সংখ্যা পড়েছেন এবং বাস্তব সংখ্যা এই যে শূন্য, এই শূন্যর এই সাইডটা কি হিমাঙ্কের নিচে মানে মাইনাস, আর এই সাইডটা কি প্লাস। সুতরাং মাইনাস মানে হচ্ছে আপনি লস করেছেন আর প্লাস মানে হচ্ছে আপনি লাভ করেছেন। তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখি 19 এবং 18 থেকে 19 সালে তাহলে আমাদের কি ঘটেছে। যদি আমরা এই পাশে দেখাই তাহলে 4% কমে গেছে। 18 সাল থেকে 19 সালে 4% ডিক্রিজ করেছে প্রফিট। 17 থেকে 18 সালে কি হয়েছে? 5% ডিক্রিজ করেছে। 16 সালে কত পার্সেন্ট ছিল? 52%। 17 সালে 47%, তার মানেও কি 5% ডিক্রিজ করেছে। যদি আমরা বি কোম্পানির দিকে তাকাই, 16 সাল থেকে 17 সালে তাদের 6% ডিক্রিজ করেছে। 17 থেকে 18 সালের দিকে যদি আমরা তাকাই তাহলে 8% ডিক্রিজ করেছে। যদি আমরা 18 থেকে 19 সালের দিকে তাকাই তাহলে দেখব -2% ডিক্রিজ করেছে। যদি আমরা সি কোম্পানির দিকে তাকাই তাহলে আমরা দেখব 16 সাল থেকে 17 সালে এসে 28 থেকে 12% আসছে, তার মানে -16% ডিক্রিজ করেছে। আবার 17 থেকে যদি আমরা 18 সালের দিকে তাকাই তাহলে দেখব
প্লাস 8% প্রফিট ইনক্রিজ করেছে। আবার 18 থেকে যদি আমরা 19 সালের দিকে তাকাই তাহলে দেখব আবারও -5% ডিক্রিজ করেছে। তার মানে এটা আমাদের প্রজন্মের মতো অস্থির প্রজন্ম, মানে অস্থির কোম্পানি, কখনোই স্থির নাই, মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা, যদি আমরা এখানে তাকাই, -28% লস করেছে 2016 সালে, আর 17 সালে তাদের লস হচ্ছে -17%। আচ্ছা দেখো তো, যদি এই দিক দিয়ে মাইনাস হয় তাহলে বলেন তো -1 বড় নাকি -2 বড়? তাহলে আমরা জানি শূন্যের কাছাকাছি আসতে কি -2টা বেশি দূরে, সুতরাং -1টা বেশি কাছে। তার মানে -2 থেকে -1-এ আসতে গেলে +1 না হলে তো -1-এ আসা যায় না। তাহলে আমরা দেখলাম যে 2% লস থেকে যদি আমরা 1% লসে আসি তাহলে আলটিমেটটা হচ্ছে আমাদের 1% লাভ হয়েছে। কারণ -2 আর +1 যোগ বিয়োগ করলে কি হয়? -1। তার মানে হচ্ছে প্লাস মানে তো আসলে প্রফিট, মাইনাস মানে আসলে লস। সুতরাং -28% থেকে -17%-এ আসার মানেই হলো 28 থেকে 17 বাদ দিলে কত হয়? তাহলে 28 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে হয় 11%। তার মানে 11% কম লস করেছে। তার মানে খেয়াল করে দেখেন, 28 + 11 তাহলে -17, তার মানে হলো +11, তার মানে 11% লাভ করেছে। তাহলে এটা প্রফিট করেছে কত পার্সেন্ট? 11%। ঠিক আছে না? গুলো দেখা যায়, দেখো তো। ওকে, তাহলে দেখো 17 থেকে 18 সালে যদি আমরা তাকাই তাহলে দেখছি -17% থেকে -5%। তার মানে হইল ওই যে একই কথা, -17 থেকে যদি আমরা +12 বাদ দিই তাহলে -5 হয়। তার মানে কি দাঁড়াইলো? 12% লাভ হয়েছে। তাহলে এখানেও এসে দেখলাম 12% লাভ হয়েছে। আবার 5 থেকে -5 থেকে অর্থাৎ 18 সাল থেকে 18 থেকে যদি 19 সালের দিকে আমরা তাকাই তাহলে দেখছি -5% ছিল, এখন হয়ে গেছে +3%। তার মানে দেখেন তো, এই যে -3, খেয়াল করে দেখেন, এটা একটু মিলিয়ে আবার দেখাচ্ছি, মনোযোগ। তাহলে এটা যদি একটা সংখ্যা রেখা হয় তাহলে এটা 0, 1, 2, 3, তাহলে -3, -2, -1, 1, 2, 3, 4, 5। ওকে, তাহলে 3%, তার মানে 3 এটা। তাহলে এই যে -5 ছিল, তাহলে এটা -4, -5। তাহলে দেখেন তো এই 3%-এ গেছে, তার মানে এখানেও ছিল, এখান থেকে শুরু করেছে। তাহলে 1, এই যে দেখেন, এই যে এখানে আসলে 5, 1, 2, 3, তাহলে 5 আর 3 কত? 8। তার মানে কি 8% লাভ করেছে। তার মানে লাভ তো কম বেশি হতেই পারে, কিন্তু কনসিস্টেন্সি অনুযায়ী এই কোম্পানি 11%, 12%, 8% লাভ করছে। কিন্তু এই কোম্পানি থেকে তাকাইলে আমরা দেখব এই কোম্পানি -16% লস করেছে, তারপরে এটা কি +8% লাভ করেছে, আবার লস করেছে। আবার এই কোম্পানি থেকে আমরা তাকাই বি কোম্পানি, তাহলে এরা শুরুতে কি 6%, 16 সাল থেকে 17 সালে এসে 6% লস করেছে, 17 থেকে 18 সালে এসে তারা 8% লাভ করেছে, মানে লস করেছে। আবার 18 থেকে 19 সালে এসে তারা 2% লস করেছে। আবার যদি আমরা এই কোম্পানির দিকে তাকাই যে কিনা শুরুতে হাই ভোল্টেজ ছিল, তার দিকে যদি আমরা তাকাই তাহলে 16 সাল থেকে 17 সালে এসে তারা 5% লস করেছে। 52 থেকে আমরা একটু এদিক থেকে উঠি তাহলে আরও সুবিধা হবে। তাহলে 52 থেকে 17%, তার মানে 5% লস। তারপরে 17 থেকে মানে 47 থেকে 42, তার মানেও হচ্ছে কি 5% লস। 42 থেকে 38, তার মানে 4% লস। তার মানে এই কোম্পানি কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে লস করছে। এই কোম্পানিও কি প্রতি বছর লস করেছে, এই কোম্পানির লসও করেছে আবার মাঝখানে লাভও করেছে, আর এই কোম্পানি ধারাবাহিকভাবে লাভ করেছে। কিন্তু বিষয়টা হলো প্রথম দর্শনে
আমরা কি দেখছি, এ কোম্পানি সুপার কোম্পানি, বি কোম্পানি তার চাইতে একটু হালকা দামি, দুঃখিত, তার চাইতে একটু একটু কম দামি, তার মানে এটাও খুব ভালো পর্যায়ে আছে। সি কোম্পানি মধ্যবিত্ত শ্রেণী, আর ডি কোম্পানি বেচারি, তাকে কেউ চোখে দেখে না। 38 কোথায় আর 3 কোথায়, কোথায় শেখ সাদিয়ার কোথায় বরকিল্লাদি, এরকম হয়ে গেছে। কিন্তু আসলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে যদি বলা হয় কোন কোম্পানি ভালো, 19 সালের রিপোর্ট দেখে সে কিন্তু এ কোম্পানি বলবে। মানবিক বিভাগে যদি শিক্ষার্থীকে বলা হয় কোন কোম্পানি ভালো, ফিগার দেখে কি বলবে, 38। রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, শ্রমিক, মেথর, সবাইকে যদি বলা হয় সেও বুঝে 38% ভালো। যদি বলা হয় না ভাই তোমার জন্য 3%ই ভালো, তখন সে কি বলে, গরিব বলে কি চাপিয়ে দিচ্ছেন। কিন্তু অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী যদি বলে যে আসলেই 38% ভালো 2019 সালের রিপোর্টটা দেখে, তাহলে তার অ্যাকাউন্টিং পড়ার আসলে যোগ্যতা নেই। তাহলে এখানেই আসলে পার্থক্য। অ্যাকাউন্টিংয়ের কোনো শিক্ষার্থী বলতে পারে না শুধু 19 সালের রিপোর্ট দেখে কোন কোম্পানি ভালো। সার্বিক বিচারে অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী যখন বুঝিয়ে বুঝিয়ে বলবে যে আসলে এ কোম্পানির চেহারা, স্রোত, দর্শন এটা, বি কোম্পানির এটা, সি কোম্পানির এটা এবং ডি কোম্পানির এটা, সুতরাং আমরা দেখলাম ডি কোম্পানি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আমরা ইনভেস্ট করব, বিনিয়োগ করব, শেয়ার ক্রয় করব। কেন? এই জায়গাটা আমাদের সিকিউর বেশি, নিরাপদ বেশি, এই জায়গাতে আমাদের কনসিস্টেন্সি হতে লাভ হচ্ছে। সুতরাং আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে লভ্যাংশ, যেটি পাওয়ার আশায় আমরা শেয়ার ক্রয় করব, বিনিয়োগ করব, সেটা সম্ভব। তাহলে অ্যাকাউন্টিং কেন পড়ব, হিসাব বিজ্ঞান কেন পড়ব? আমাদের কষ্টার্জিত যে পুঁজিটুকু থাকে ব্যয় করার পর, সেই ব্যয়টা কত ট্যাক্টফুলি, কত দক্ষতার সাথে এটাকে আমরা বিনিয়োগ করব এবং সেখান থেকে আমরা রিটার্নটা নিয়ে আসব, সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বুঝলাম যে শুধু একটা বছরের তথ্যই কিন্তু যথেষ্ট নয়, আগের বছর রিপোর্টগুলো ভালো। শিক্ষার্থীদের জীবনে যদি কোনো একটা বছরে খারাপ ফলাফল হয়, তাহলে যে সে আসলেই খারাপ সেটা কিন্তু নয়। তার আগের ফলাফল, তার আগের ফলাফল, তার আগের ফলাফল এবং তারপরের ফলাফল, তারপরের ফলাফল, এটাও কিন্তু সম্ভব। তাহলে মনোযোগ, অ্যাকাউন্টিং কেন সংসার বান্ধব? দেখেন, অ্যাকাউন্টিং চেহারা দেখে এ কোম্পানি সিলেক্ট করতে নিষেধ করেছে। কেন? কারণ এই কোম্পানিকে সিলেক্ট করলে 2 দিন পরে আপনার এই যে বিনিয়োগের যে টাকাটা, সেটা জিরোর পর্যায়ে চলে যেতে পারে। তার মানে আপনার কষ্টের টাকাটা চলে গেলে বউ কিন্তু আপনাকে আর ভাত রান্না করে দিবে না, সংসারের কলহ বাড়বে। কিন্তু আপনি যদি কৌশলে অ্যানালাইসিস করে ডি কোম্পানি চুজ করেন, তাহলে কিন্তু ভাতও দিবে না, তার সাথে কি একটা করে তরকারি বেশি রান্না করে দিবে। সুতরাং সংসার বেঁচে থাক, সংসার খুবই গুরুত্বপূর্ণ। সংসারের সমষ্টি হলো সমাজ, সমাজের সমষ্টি হলো দেশ। রাষ্ট্র ভালো থাকবে যদি কিনা পরিবার ভালো থাকে। তাই আমরা দেখলাম যে অ্যাকাউন্টিং আসলে যে সংসার বান্ধব, এটা ধারাবাহিক প্রক্রিয়াটা চলবে, ধারাবাহিক পর্ব চলবে। সুতরাং এটা হচ্ছে হিসাব বিজ্ঞান পড়ার একেবারে প্র্যাকটিক্যাল দিক। আমার মনে হয় যে হিসাব বিজ্ঞান কেন পড়ব, কেন পড়া উচিত, এবং চোখের দেখায় যে বড় দেখা নয়, অন্তরের দৃষ্টি থেকে দেখাটা বড়। আগে পেছনে ভেবে সিদ্ধান্ত নেওয়া ভালো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটাও কিন্তু অ্যাকাউন্টিং বারবার বলে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে এখন এই পর্যন্তই। পরের ভিডিওটাতে আমরা চলে আসবো আপনাদের ইংরেজি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।